নমস্কার, আমার নাম বিপ্লব বন্দ্যোপাধ্যায়। আমি প্রাচ্য নাট্য দলের নির্দেশক। আমাদের নতুন নাটক বসন্তের বজ্র নির্ঘোষ নাট্য নির্মাণ করেছেন চন্দন সেন, শ্রদ্ধেয় চন্দন সেন। এই নাটকটির তৃতীয় অভিনয় আগামী 17ই নভেম্বর একাডেমিতে সন্ধ্যে 6:30টায় আছে। বসন্তের বজ্র নির্ঘোষ একটি বিশেষ শব্দ, যে শব্দ 70 দশকে বাঙালিকে এবং সারা ভারতবর্ষকে আলোড়িত করেছিল এবং তথাকথিত নকশাল আন্দোলন বলে যাকে বলা হয়, আসলে কমিউনিস্ট পার্টির একটা অংশের সশস্ত্র বিপ্লবের স্বপ্ন মানুষের মধ্যে সঞ্চারিত করার জন্য একটি মানুষ নেতৃত্ব দিয়েছিলেন, তার নাম চারু মজুমদার। 1945 থেকে 1946 আমরা উত্তরবঙ্গের ব্যাপক অঞ্চল জুড়ে এসবের বাইরে আমাদের অন্য কাজ করছি, রাইটের খবর রাখতে গুরুত্ব দিচ্ছি। ততদিনে এদিকে ব্যাপক অঞ্চল জুড়ে আমরা লাল পতাকাকে তুলে দিয়েছি গরিবের কাঁধে। চারু মজুমদার নকশালবাড়ির কমরেড ছিলেন, উত্তরবঙ্গের কমরেড চারু মজুমদার। তার সঙ্গে সৌরেন বসু, কানু সান্যাল, জঙ্গল সাঁওতাল, আরো অনেক অজস্র মানুষ একসঙ্গে দাঁড়িয়ে এই কেন্দ্রীয় সরকার, তৎকালীন যে কেন্দ্রীয় সরকার কংগ্রেস এবং রাজ্যের তৎকালীন যে সরকার যুক্ত ফ্রন্ট, তাদেরই একটা অংশ সিপিএম, তাদেরই আরেকটি অংশ চারু মজুমদার, যারা পরবর্তীকালে নতুন দল করেন CPIML বলে, তাদের নেতৃত্বে, মানে চারু মজুমদারের নেতৃত্বে একটা কৃষি বিপ্লবের সম্ভাবনা তৈরি হয়। সেখানে 11 জন মারা যায়, শহীদ হয়, তার মধ্যে 8 জনই মহিলা। সেটাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষব্যাপী সশস্ত্র সংগ্রামের রূপরেখা তৈরি হয়, যদিও পরবর্তীকালে সেটা ব্যর্থ হয়েছে। দেশ বা রাষ্ট্র তাকে কঠোরভাবে দমন করেছেন। চারু মজুমদার নিজে সরকারি ব্যবস্থাপনায় লালবাজারে তার মৃত্যু হয়। আরো বহু 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 অজস্র মানুষ যারা এই বিপ্লবের স্বপ্ন দেখেছিলেন, আমাদের দেশকে পাল্টে দেবার স্বপ্ন দেখেছিলেন, তাদের অনেকেই শহীদ হন। কেউ কেউ অনেকে বেঁচে আছেন, তারা বিভিন্নভাবে বিভিন্ন স্তরে কাজ করছেন, কেউ কেউ হয়তো তারা পাল্টে গেছেন। কিন্তু ওই বিশেষ সন্ধিক্ষণে দাঁড়িয়ে যে স্বপ্ন চারুবাবু এবং তার সহযোদ্ধারা দেখেছিলেন, সেটা হচ্ছে যে ভারতবর্ষের স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষের যে রাষ্ট্রীয় কাঠামো, সেখানে বড়লোকদের যে শোষণ, চাষিদের, যারা ভারতবর্ষের 70% গরিবের, যারা ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ, তাদের উপরের যে নিপীড়ন, সেই ইতিহাসটা পাল্টে দেবার ভাবনা তারা ভেবেছিলেন। এবং এই আন্দোলনকে পিকিং রেডিও বলেছিলেন যে ভারতের বুকে বসন্তের বজ্র নির্ঘোষ। আমাদের নাটকে সেই বসন্তের বজ্র নির্ঘোষ শব্দটা আমরা ব্যবহার করছি সেই সময়কালটা বোঝানোর জন্য এবং সেই বিপ্লবের প্রতি আমাদের শ্রদ্ধা জানাবার জন্য। আজকের এই ভারতবর্ষে দাঁড়িয়ে যখন কেন্দ্রীয় একটি সরকারের একটি দল, যে একই সঙ্গে মৌলবাদী, একই সঙ্গে ফাসিস্ট এবং একই সঙ্গে পুঁজির দালাল, তাদের বিরুদ্ধে আমাদের দীর্ঘদিনের লড়াই চলছে, এবং একই সঙ্গে এই পশ্চিমবঙ্গে যারা রাজত্ব করছেন তাদের নানা রকম যে প্রশাসনিক জায়গা থেকে দুর্নীতি, আরো নানা অসাম্যের যে মানে ঘটনা গত 15 বছর ধরে ঘটছে, আপনারা সবাই জানেন। নতুন করে আর কি বলবো, সামাজিক স্তরে, প্রশাসনিক স্তরে, সর্বস্তরে যে অনৈতিকতা এই সরকার করছে, সেই দুটো সরকারের বিরুদ্ধেই আমাদের
বলার আছে, এবং আমরা মনে করি এই দুটো সরকার এই দেশ এবং রাজ্য থেকে না গেলে, পরিবর্তন না হলে আমাদের নিস্তার নেই। হয়তো সামগ্রিকভাবে সাধারণ মানুষ বুঝতে পারছেন না, কিন্তু আমাদের এটা মনে হচ্ছে। তাই আমরা বসন্তের বজ্র নির্ঘোষের মধ্যে দিয়ে এই বার্তাটা মানুষের কাছে দিতে চাই যে যারা বামপন্থী, প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ মানুষ আছেন তারা একজোট হন, না হলে এই সংকট ভয়ানক আকার ধারণ করবে। আমরা বিশ্বযুদ্ধের ইতিহাস পড়ি, নানান একনায়কতন্ত্রের ইতিহাস পড়ি, ফ্যাসিজমের ইতিহাস পড়ি, সেইটা ভারতবর্ষের বুকে খুব শিগগিরই নেমে আসবে যদি না আমরা প্রতিরোধ করি। এটাই আমাদের নাটকের বলার কথা, এবং এই কারণে এই নাটকটা আমরা করছি, করে যাব যতদিন পারবো। কলকাতার মানুষ বলুন, বেশ, আমি কলকাতা পার্টির নেতৃত্বের মুখপাত্র, কৃষক সভা শ্রমিক ফ্রন্ট পার্টির কেন্দ্রীয় অফিস। 1946 পার্টির সঙ্গে মূল সমস্যা এই ভাগার মতো কোনো আঞ্চলিক আন্দোলন নয়, দাঙ্গা, ভয়ঙ্কর রায়। কলকাতায় দাঙ্গাকে প্রতিরোধ করা। হ্যাঁ, এখন কলকাতা আর তার আশপাশ জুড়ে সাম্প্রদায়িক শক্তিগুলো খুঁজছে। হিন্দু মহাসভা আর মুসলিম, আমরা কলকাতার কমরেডরা কি করি? 16ই আগস্ট লিগ, লড়কে রেঙ্গে পাকিস্তানের আওয়াজ তোলা লিগ, কলকাতার উপর প্রভাব দেখাতে মিছিল আর ধর্মঘট ডাকত। 16ই আগস্ট 1945 থেকে 1946 আমরা উত্তরবঙ্গের ব্যাপক অঞ্চল জুড়ে এসবের বাইরে আমাদের অন্য কাজ করছি। না, আসলে কবিতার মধ্যে দিয়ে যদি আমি বিপ্লবের কথা বলি, বা থিয়েটার বা গানের মধ্যে দিয়ে যদি আমি পরিবর্তনের কথা বলি, রূপান্তরের কথা বলি সমাজ, তাহলে তো সেইখানে নিশ্চিতভাবে রাজনৈতিকভাবে সামাজিক স্তরে যে আন্দোলন বা সেই আন্দোলনের যে রূপরেখা, সেটা তো শিল্পচর্চার ক্ষেত্রে সম্ভব নয়। আর একজন কবি, একজন নাটককার, একজন সাহিত্যিক, একজন গায়ক কি বলতে পারে? সে স্বপ্ন দেখতে পারে, সে সবার মধ্যে সেই স্বপ্নটা চালিয়ে দিতে পারে, সেই স্বপ্ন দেখার আকাঙ্ক্ষা সবার মধ্যে তৈরি করতে পারে, যেটা আমরা বলি সাংস্কৃতিক বিপ্লব, সাংস্কৃতিক চেতনা। সাংস্কৃতিক চেতনা মানে মানুষের মধ্যে সেই চেতনাটা বৃদ্ধি করা, যে চারপাশে যা ঘটছে সেটার বিরুদ্ধে রুখে দাঁড়াও। সেটা যখন নাটকের মধ্যে দিয়ে বলি, তাহলে নাটকের আঙ্গিকের মধ্যে দিয়েই বলবো। সেটা তো মিছিলের মতো করে বলবো না, সেটা তো কোনো রাজনৈতিক দলের মতো করে বলবো না। যে কবি সে নিশ্চয়ই নাটকের মতো করে বলবেন না। ফলে শিল্প মাধ্যমের যে নানা রকম পদ্ধতি আছে, সেই পদ্ধতিটাকে মেনেই আমাদের এই পরিবর্তনের কথা বলতে হয়েছে। সেখানে নিশ্চয়ই একজন মানুষ, সে বিপ্লবী মানে সে প্রেম করে না, সে বিপ্লবী মানে সে কবিতা বলে না, সে বিপ্লবী মানে সে গান করে না, তার দুঃখবোধ নেই, তার কষ্ট নেই, তার সংসার নেই, সে তার পিতৃত্ব সম্পর্কে কোনো অনুভূতি নেই, তা তো হতে পারে না। সামগ্রিকভাবে একজন বিপ্লবী সম্পূর্ণরূপে সে মানুষ, তার পারিপার্শ্বিকতা নিয়ে, তার জীবন চর্চা নিয়ে, সবকিছু নিয়েই সে বিপ্লবী। এই বিপ্লবী হয়ে ওঠার একটা প্রক্রিয়া লাগে, একটা অ্যাটমসফিয়ার লাগে। সেই অ্যাটমসফিয়ারটা আমরা এই নাটকে তুলে ধরেছি, যেটা আমাদের যেসব আইকন আছেন তাদের খালি তাদের ব্যক্তি মানুষকে দেখানো হয়, কিন্তু সেই ব্যক্তি মানুষ হয়ে ওঠার পেছনে যে অজস্র মানুষ থাকেন তার চারপাশে, তার জীবনের একেবারে খুব কাছাকাছি, সেই মানুষগুলো অবহেলিত থেকে যায়। নেতাজি সুভাষের ক্ষেত্রে যতটা নেতাজি সুভাষ বলি, নেতাজি সুভাষের ক্ষেত্রে যে আরো অনেক মানুষের অবদান আছে, তার স্ত্রী, যার কথা আমরা পরবর্তীকালে জেনেছি, বা আরো অন্যান্য, তাদের কথা আলোকিত হয় না। কারণ সেটা করলে হয়তো আমরা মনে করি নেত্রী সুভাষচন্দ্র বসুকে অপমান করা হবে। ঠিক রবীন্দ্রনাথের ক্ষেত্রেও তাই। রবীন্দ্রনাথের জোড়াসাঁকো, তার বাবা, তার পরিবার, এই সব মিলিয়ে তো একজন মানুষ গড়ে ওঠে। সে তো সমাজ বিচ্ছিন্ন, ইতিহাস বিচ্ছিন্ন কোনো দেবদূত নয়। তেমনি চারু মজুমদারের জীবনে তার স্ত্রীর অসাধারণ ভূমিকা আছে, তার বাবার ভয়ঙ্কর ভূমিকা আছে, তিনিও একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। এবং তার চারপাশের মধ্যে যে অসাম্য, গরিবী, বড়লোক বা জমিদারদের দ্বারা নির্যাতিত, নিপীড়িত চাষি, এই সমস্ত অ্যাটমসফিয়ার তাকে বাধ্য করেছে। এবং তার নিজস্ব যে মার্ক্সবাদ চর্চা বা কমিউনিস্ট পার্টির প্রতি তার যে আস্থা, এই সব মিলিয়ে সে নিজে তার একটা নিজস্ব গতিপথ তৈরি করেছে রাজনীতিতে। সেইটাই নাটকের মধ্যে এসেছে। তিনি এখানে এসে বলে যান যে আমরা যা করেছি ভুল করেছি, যা বলেছি ভুল বলেছি, যা ভেবেছি ভুল ভেবেছি, রাষ্ট্রই ঠিক, ঠিক তার একনিষ্ঠ সমর্থকরা, ঠিক
এবং সোশ্যাল মিডিয়াকে ধরে বাকিটা আমার। ভুল হয়েছে চারুবাবু ওপার থেকে এসে বললেন ভুল হয়েছে। আপনি না আমার কথা বুঝতে পারেন না। আমি বলছি আপনি সব লিখুন, বিপ্লব, স্লোগান, আগুন, পার্টি কনফ্লিক্ট, পুলিশের টর্চার, আপনি সব লিখুন, খালি শেষে টুক করে লিখে দিন আমাদের ভুল হয়েছে। না মানে চারুবাবুদের ভুল হয়েছে, প্রশাসনই ঠিক, রাষ্ট্রই ঠিক, ব্যাস। না, এই নাটকটা ভালো বা খারাপ এইভাবে তো বলা যাবে না, কারণ এটা প্রাসঙ্গিক কিনা, প্রয়োজনীয় কিনা, এটাই আমাদের কাছে বিচার্য। মানে শিল্পচর্চা দু রকমের হয়, একটা হচ্ছে যে চারপাশে যা ঘটছে সেই সম্পর্কে সজাগ করা, আর একটা হচ্ছে যে চারপাশে কি ঘটছে না ঘটছে আমার দরকার নেই, আমি মানুষকে আনন্দ দেব, শুধুমাত্র আনন্দ দেব, চারপাশের যে বাস্তবতা তা থেকে বিচ্ছিন্ন হয়ে। হ্যাঁ, অনেকে বলে যে চারপাশে যা ঘটছে ভাল লাগে না, তাই গিয়ে গায়ে বাবা গিয়ে একটু সুন্দর মুহূর্ত কাটাই। আমরা বলছি নিশ্চয়ই সুন্দর মুহূর্ত কাটাবেন, সেটা তো মানুষের অধিকারের মধ্যে পড়ে, কিন্তু একই সঙ্গে চারপাশ সম্পর্কে যা ঘটছে তার মধ্যে আপনিও যুক্ত আছেন, আপনাকেও সজাগ হতে হবে। সেই কাজটা শিল্পের মধ্যে দিয়েই আমরা বলবো, সেটা বক্তৃতা নয়, সেটা প্রবন্ধ নয়, সেটা কোনো অ্যাজিটেশন নয়, সেটা একটা শিল্পই, কিন্তু শিল্পের মুখ্য উদ্দেশ্য হচ্ছে মানুষকে সজাগ করা। আপনি সচেতন হন, চারপাশ সম্পর্কে ওয়াকিবহাল থাকুন এবং রুখে দাঁড়ান, এটাই শিল্পী হিসেবে আমাদের কাজ, এটাই আমাদের দায়বদ্ধতা। এবং আজকের যে জেনারেশন তারা অনেক বেশি সক্রিয়, অনেক দিক থেকে বিভিন্ন মাধ্যমে এসে গেছে, সেগুলো ব্যবহারের ক্ষেত্রে আজকের প্রজন্ম অনেক বেশি তৎপর। ফলে সামগ্রিকভাবে সচেতনতার দিক থেকে আজকের জেনারেশন খুব একটা পিছিয়ে নেই, বরং এগিয়ে আছে। সারা পৃথিবী জুড়ে যে আন্দোলনগুলো হচ্ছে বা এখানেও যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে কিন্তু সত্যি যুবকেরা। এই যে আজকে জেএনইউতে অত বড় একটা কাণ্ড ঘটলো, যে বিজেপির যে ছাত্র সংগঠন এবিভিপিকে ওরা হারিয়ে দিল যৌথ ভাবে লড়াই করে, বামপন্থী ইউনিয়নগুলো, বা আজকের যাদবপুর বা আজকের প্রেসিডেন্সি। এই যে ওরা যে প্রতিবাদ মুখরতার মধ্যে দিয়ে ওদের নিজস্ব ভাষা সমাজকে জানাচ্ছে, সেটা তো সত্যি আউটস্ট্যান্ডিং। এবং সেইটা যদি সামগ্রিকভাবে ছাত্র সমাজ, যুব সমাজের মধ্যে উচ্চারিত হয়, সোচ্চারিত হয়, তাহলেই একমাত্র ফ্যাসিজমকে, মৌলবাদকে, এই ভয়ঙ্কর ধর্মীয় উন্মাদনাকে যেটা ভারতবর্ষকে পাল্টে দিতে চাইছে, তার থেকে আমরা বাঁচতে পারবো। আদারওয়াইজ কোনো সম্ভাবনা নেই। এই ভারতবর্ষ এই উপমহাদেশেরই ডান দিকে এবং বাঁদিকে যে দুটো দেশ আছে, সেই দেশগুলোর মতো হয়ে যাবে, এটা আমাদের কাছে কাম্য নয়। Langsam,